2026 বিধানসভা নির্বাচনের আগে এসআইআর নিয়ে মানুষের হয়রানি এবং আমরা দেখছি যে ভোটার তালিকায় যদি 1400 ভোটার থেকে 700 জনের নাম বাতিল। তো এটা কি 2026 নির্বাচনের আগে একটা পরিকল্পনা মাফিক? যেমন আমরা দেখেছি ভাঙড় বিধানসভাতে উদাও হয়েছিল, হট করে রাতের বেলা যারা নমিনেশন করেছিল তাদের নাম উদাও হয়েছিল, সেরকম কি একটা চক্রান্ত? এটা আপনারা দেখবেন যে ইচ্ছাকৃতভাবে একটা কমিউনিটিকে এইভাবে হয়রানি করছে। আমি কোনো হিন্দু বা মুসলিম কাউকে আমি করছি না, ছোট করছি না। ম্যাক্সিমাম মুসলিম যারা আছে তাদের বুথেই বা সেই অঞ্চলগুলোই বেশি করে আপনার লিস্ট বাদ আসছে। প্রত্যেক বুথে 400, 500, 600 লিস্ট বাদ আসছে। আমার মনে হয় এগুলো হয়রানি, এছাড়া আর কিছুই না। যখন আপনার এসআইআর লাগু করেছিল তখন কিন্তু দেওয়া ছিল কোন উল্লেখিত জিনিসগুলো। এখন আবার দেখতে পাচ্ছি যে 6টা বাচ্চা আসে যাদের, তাদের ক্ষেত্রে ফর্ম রিটার্ন আসছে, আলাদাভাবে সংযোজন করা হচ্ছে। ইলেকশন কমিশন কখন কি করছে তারা নিজেরাই জানে না, কিন্তু এখন তারা এক এক রকমভাবে নতুন নতুন আইন চালু করছে, নতুন নতুন নিয়ম চালু করছে। কদিন আগে সন্দেশখালিতে দেখলাম, ওখানে সন্দেশখালির আমার ভাইরা ফোন করেছিল, আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যারা দায়িত্বে আছে, নন সিটিজেন বা নট ইন্ডিয়ান সিটিজেন বলে লেখা আছে। তাহলে কি তারা বাংলাদেশি? তাদের সব ডকুমেন্টসই আছে, এতদিন ভোট দিয়েছে, তাহলে নন ইন্ডিয়ান সিটিজেন কেন হবে? এটা দেওয়া হবে কেন? ইচ্ছাকৃতভাবে এই রাজ্যটাকে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। ওরা চাইছে যে রাজ্যটাকে উত্তপ্ত করিয়ে ইলেকশনটা যাতে আপনার কভারেজ করে করা যায়, সেই কারণের জন্য। কারণ ইলেকশন ওরা এনিহাও ঝামেলা করিয়ে, দাঙ্গাবাজি করিয়ে, ওয়েস্ট বেঙ্গলে গরম করিয়ে মানুষ যাতে সঠিকভাবে ভোট না দিতে পারে, সেই কারণে ওরা এইসবগুলো করছে। আমার তো মনে হয় নামগুলো বাদ দিয়ে দিচ্ছে। এগুলো যেগুলো যাচ্ছে, কিছু কিছু নাম সংযোজন হবে, কিছু কিছু বাদ যাবে, আবার 26-এ ভোটটা করিয়ে নেবে। ভোটটা করানোর পরে আবার নাম আসবে। সেটা আপনারা জানেন যে কারা এগুলো করছে বা কারা করতে পারে। তো এই কাজগুলো এইভাবে কিন্তু ক্ষমতায় আসা যায় না। আর আমার মনে হয় এইভাবে জীবনে কেউ ক্ষমতায় আসতে পারবে না সঠিকভাবে ভোট হলে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি বলছেন যে ভোট দেবেন আইএসএফে আর ঘর নেবেন মমতা ব্যানার্জি, এটা কিন্তু আর হতে দেব না। কি বলবেন এই বিষয় নিয়ে? ওটা কি ওনার বাবার সম্পত্তি বা রাজ্য সরকারের সম্পত্তি? ওটা কোনো কারোর নিজের সম্পত্তি না তো। আমরা ট্যাক্স দিচ্ছি, সেই ট্যাক্স নিয়ে আমাদের আমরা যে জিনিসগুলো সরকার থেকে সুবিধা পাচ্ছি, সেই ট্যাক্সের টাকা, নিজেদের টাকা নিজেরা রিটার্ন পাচ্ছি। সেটা দেবে না দেবে, উনি এসছে, এটা রাজ্য সরকার যখন ক্ষমতায় আসে, তিনি সবার মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি হচ্ছে সবার মুখ্যমন্ত্রী, তিনি সবাইকে দেখভাল করবে। তারই দ্বিচারিতাকে এইভাবে কিসের জন্য করে? মানুষ যার যেখানে ভোট ইচ্ছা সে সেখানে দেবে, তাই বলে তার সুযোগ সুবিধা পাবে না সেটা তো হয় না। ট্যাক্স তো সবাই দিচ্ছে, হ্যাঁ, ট্যাক্স তো সবাই দিচ্ছে, সবাই সুযোগ সুবিধা পাবে। আচ্ছা, ফিরহাদ হাকিমের বড় জামাই হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করলেন ইয়াসির হায়দার, এ নিয়ে আপনার মতামত কি? এটা হচ্ছে ভারতবর্ষে গণতান্ত্রিক দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, যেটা ইচ্ছা সে সেটা করতে পারে। ওনার জামাইয়ের ভালো লেগেছে যে জেআইইউতে জনতা উন্নয়ন পার্টি, জনতা উন্নয়ন পার্টিতে উনি যোগ দেবে, ওনার ভালো লেগেছে, সেই জন্য উনি যোগ দিয়েছে। তাছাড়া উনি কী করবে না করবে সেটা তো ওনার পার্সোনাল ব্যাপার, সেটা কোনো দলও বলতে পারবে না। টিএমসি বিষয়ে আমি বলতে পারবো না, কিন্তু আইএসওর পক্ষ থেকে আমাদের তো কোনো রকম এইভাবে করার অধিকার নেই যে কে কোন পার্টিতে যোগ দিচ্ছে না। তার ভালো লেগেছে, সে হয়তো ভেবেছে যে জনতা উন্নয়ন পার্টিতে উনি গেলে উনি হয়তো এমএলএর টিকিট পাবে বা ওখানে দাঁড়াবে প্রার্থী হিসাবে, যে কোনো জায়গায় উনি টিকিট পাবে, সেই কারণের জন্য যেতে পারে। আচ্ছা, গতকালকে জেইউপি পার্টির একটা প্রকাশ্য জনসভা হয়, সেখান থেকে হুমায়ুন কবির বলেন যে তৃণমূল কংগ্রেসে আমি ধরে 42 জন বিধায়ক আছে, এই 42 জন মুসলিম বিধায়ক বিধানসভায় বা বিধানসভার বাইরে মুসলমানদের নিয়ে কোনো কথা বলে না, এমনকি তাদেরকে হিজড়া বলেও সম্বোধন করলেন। কি বলবেন এটা নিয়ে? ঠিকই বলেছে তো, কিন্তু ওনার বলার মধ্যে একটা ভুল হয়েছে। 42 জন বিধায়ক আছে, তার ভিতরে একমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজানি না, তৃণমূলের মধ্যে, হ্যাঁ, 42 জন টিএমসির 42 জন আছে, আর মুসলিম বিধায়ক আরেকজন আছে নওশাদ সিদ্দিকী, সেটা আইএসএফের। না, উনি প্রসঙ্গত বললেন তৃণমূলের 42 জন বিধায়ক তারা বিধানসভার ভিতরে বা বাইরে মুসলমানদের নিয়ে কোনো কথা বলে না। তারা তো কাঠের পুতুল, তাদের যেইভাবে বলানো হবে তারা সেইভাবেই বলবে। এসআইআর নিয়েও কিছু বলেনি। আপনার যেটা এর আগে যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটা হচ্ছে, ওটা নিয়েও তাদের মুখে কিছু শোনা যায়নি।
সব রাজ্যে লাগু করা আছে। এরকম আইন আছে যে বিধানসভায় আলাদাভাবে আইন লাগু করে সেই বিধানসভায় ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল আটকানো যায়, এসআইআরের জন্য আটকানো যায়, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে না। সব অন্য রাজ্যে তারা করছে, তাহলে ওয়েস্ট বেঙ্গল কেন পারবে না? তাহলে নিশ্চয়ই গটা আছে টিএমসির ভিতরে আর বিজেপির ভিতরে। বিজেপি একটা আইন চালু করছে, এরা সেটা নিয়ে ঝামেলা করছে, আন্দোলন করছে যে আমরা এর সঙ্গে নেই, কিন্তু আসল জায়গায় তারা বিধানসভায় কোনো আইন লাগু করছে না, কিন্তু পরবর্তীতে আইন পাশ করে দিচ্ছে, রাতারাতিভাবে আইন পাশ করছে। এটা কি তার মানে? তারা একই সঙ্গে একে অপরের পরিপূরক, আইন পাশ করছে, এরাও সাপোর্ট করছে, ভোট দিচ্ছে, কারণ ভোট কারা কোথায় ভোট দিচ্ছে আমরা দেখতে পাই না যখন আইন পাশ হয় লোকসভাতে। তাহলে আমার তো মনে হয় টোটাল ভোটার লিস্টটা কোথায় কারা ভোট দিচ্ছে লোকসভায় যখন আইন পাশ হয় সেইটা দিলে তখন বোঝা যেত যে কোন কোন পার্টির লোক কার পক্ষে বা কার কোন আইনের বিপক্ষে ভোট দিচ্ছে। সেটা দেখালে পরিষ্কার হতো যে মমতা ব্যানার্জির সরকার, ওনাদের এমপিরা কিসের পক্ষে ভোট দিচ্ছে। অনেকে তো ভোট দিতেও যায় না ওখানে, 2-3 জন এমপি ছিল ভোট দিতে যায়নি ওখানে, তাহলে তাদের রেখে লাভ কি? আমাদের এখানে এমন একজনকে দাঁড়িয়েছিল মরহুম হাজী নুরুল ইসলাম, তিনি তো অসুস্থ, তাও সত্ত্বেও তাকে দাঁড় করানো হয়েছিল। কিন্তু তার পরবর্তীতে অন্য কেউ দাঁড়ালে সে তো এসআইআর বিরুদ্ধে বা ওয়াকআপ অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে উনি কিন্তু ওখানে ভোট দিতে পারতো, আমার তো মনে হয়, কিন্তু সেটা তো করেনি। একজন ভোট দিতে পারেনি, এখনও ফাঁকা পড়ে আছে সিটটা।